শুরু হলো সব খবর নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন মধু। নতুন 4 উপদেষ্টার মন্ত্রণালয় বন্টন সহ আরও কয়েকজনকে দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে সরিয়ে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে। পরিকল্পনা ও শিক্ষা সামলাবেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্যের দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম। এর আগে বিকেলে নতুন 4 উপদেষ্টাকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব নেয়ার 8 দিনের মাথায় কলেবর বাড়ল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের। আমি সশস্ত্রচিত্তে শপথ করেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করি। শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনের দরবার হলে নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতা উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত নতুন 4 উপদেষ্টা হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, বর্তমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব ফাজুল কবির খান। শপথের আনুষ্ঠানিকতা শেষে নতুন 4 উপদেষ্টা সহ বঙ্গভবনে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রায় 1 ঘণ্টার বৈঠকে সংস্কার কার্যক্রম ও মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এদিকে রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয় সংযুক্ত, মোহাম্মদ ফাজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। যেসব উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে তাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। বাড়তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন 7 উপদেষ্টা। এর মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়ার পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে একটি হত্যা মামলায় 8 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। চাকরি থেকে সরিয়ে দেওয়ার 10 দিন পর নিউ মার্কেট থানা এলাকার হকার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। ব্যক্তিগত নিরাপত্তার জন্য সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়ার পর বৃহস্পতিবার রাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আন্দোলনে ছাত্র জনতা হত্যার অভিযোগ ছাড়াও শাপলা চত্বরে হেফাজত নেতাকর্মীদের হত্যার পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বগুড়ায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আন্দোলনের সময় শিক্ষক হত্যার ঘটনায় তাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেছেন মামলার বাদী। পাশাপাশি আওয়ামী লীগের আরও 99 জনকেও আসামি করা হয়েছে। এদিকে চাঁদপুরে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং তার ভাই সহ 1700 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত 4 আগস্ট বগুড়ার সাতমাথা এলাকায় আন্দোলনের সময় শিক্ষক সেলিম হোসেনের উপর হামলা হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
ছেলে হত্যার ঘটনায় সকালে বগুড়া সদর থানায় মামলা করেন সেকেন্দার আলী। এতে আওয়ামী লীগের 101 জন নেতাকর্মীকে আসামি করেছেন তিনি। নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করা হয়েছে। কোটাল আমার ছেলে লিখতে ওই আওয়ামী লীগের ছেলে পেলে সব ধরে একেবারে আহত করে মেরে ফেলি। উচ্চ বিচার চাই আমি। আসামির তালিকায় রয়েছেন বগুড়া পৌরসভার 8 কাউন্সিলর, 5 উপজেলা চেয়ারম্যান এবং 10 ইউপি চেয়ারম্যান। রয়েছেন সাবেক 2 সংসদ সদস্য। সেকেন্দার আলী বাদী হয়ে আমাদের সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং রাগিবুল হাসান রিপু, মুজিবুর রহমান মজনু সহ 101 জনকে এজাহার নামে আসামি করে এবং অজ্ঞাতনামা সহ এজাহার দায়ের করার পরে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। চাঁদপুরে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং তার ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপু সহ 1700 জনের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক। এজাহারে উল্লেখ করা হয়, গত 18 জুলাই জেলা বিএনপির সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। দীপুমণি ও তার ভাইয়ের নির্দেশে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ হয়েছে। হামলা যারা চালাইছে তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বা যুবলীগ এই টাইপের চিহ্নিত করা গেছে সিসি ক্যামেরার মাধ্যমে। কিন্তু আসলে যে হামলাটা হয়েছে এটা অতর্কিত হামলা। কি কারণে, কেন এমন কি হইল যে আমাদের জেলার সভাপতির বাড়িটা ভাঙচুর করা হইলো, প্লাস আমাদের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হইলো, প্লাস আমাদের অন্যান্য নেতা কর্মীর বাসাও ভাঙচুর করা হয়েছে। মামলায় 510 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত হিসেবে 1200 জনকে আসামি করা হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় প্রাণ হারিয়েছেন 650 মানুষ, যে তালিকায় 32 জনের শিশু। এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন OCHR। এতে বলা হয় 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত এসব হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আর 5 থেকে 6 আগস্টের সহিংসতায় মৃত্যু হয়েছে 250 মানুষের। এসব হত্যাকাণ্ডের তালিকার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমের হিসাব এবং আন্দোলনকারীদের মুভমেন্ট সোর্সকে গণ্য করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। 10 পৃষ্ঠার ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথাও বলা হয়েছে। মোহাম্মদপুরের বাবর রোডের একটি ফ্ল্যাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করেছে। স্থানীয়রা জানিয়েছে, বাসাটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের। তবে অভিযানের সময় বাসায় ছিলেন না সাবেক ওই কর্মকর্তা। শুক্রবার বিকেলে স্থানীয়দের দৃষ্টি ছিল মোহাম্মদপুরের বাবর রোডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের এই বাসাটিতে। সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। ঘণ্টাখানেক ধরে চলে তল্লাশি। এ সময় বাসার বিভিন্ন স্থান থেকে নগদ 3 কোটি টাকা ও 10 লক্ষ সমপরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের ডলার, চীন, কোরিয়া, সৌদি ও মালয়েশিয়ান মুদ্রা। উদ্ধার করা হয় স্বর্ণালংকার ও প্রাইস বন্ড। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের কিছু আগে থেকে সাদা পোশাকে সেখানে অভিযান চলে। পরে তারা সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। ওনারা চলে গেল, সাথে দেখলাম ছোট ছোট ব্যাগ, কারোর পকেটে টাকা, কেউ ওই যে ব্যাগ ইয়েগুলা বক্সগুলা খুলতেছে, স্বর্ণ পকেটে নিচ্ছে, মানে লুটের মতো। জাস্ট একটা গ্রুপ প্রথম পরিচয় দিচ্ছে আমরা দুদুকের, দ্বিতীয় ওই গ্রুপটারে যখন বললাম দুদু করে আপনার সাথে পুলিশ কোথায়, আপনার কোটি কোথায়, তাহলে আপনার জব্দ তালিকায় নিচ্ছেন, তখনই অনেকে বাইর হয়ে যাচ্ছে। ভাইয়ের সন্দেহ হওয়ার পরে নিচে এসে আমাকে বলল, তুমি আর্মিদেরকে খবর দাও। আর্মিদেরকে খবর দিয়ে আর্মিদেরকে নিয়ে এখানে আসো। তবে অভিযানের বিষয়ে গণমাধ্যমে কথা বলেননি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। মোহাম্মদ শাহ কামাল 2020 সালের 29 জুন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজ সহ বিভিন্ন উৎস থেকে অর্থ গ্রহণের অভিযোগ ছিল। হাসিবুল করিম, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে শুক্রবার ফোনালাপ হয় এই দুই নেতার মধ্যে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসাও করেন ভারতের প্রধানমন্ত্রী। বলেন, নোবেলজয়ী ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। আলোচনায় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি এলে ডক্টর ইউনূস জানান, দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা অন্তর্বর্তী সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ। ফোনালাপের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। ফোনালাপের পরপরই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজস্ব অ্যাকাউন্টে এ নিয়ে পোস্ট করেন বিজেপি প্রধান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে। সকালে নয়াপল্টনে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভাসমান অবস্থায় আছে দেশ, যে কোনো মুহূর্তে ভারতে বসে থাকা শেখ হাসিনা সুযোগ নিতে পারে। বলেন, চক্রান্ত অব্যাহত রয়েছে, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত করছে একটি পক্ষ। মির্জা ফখরুল বলেন, প্রতি এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করে সবকিছু রক্ষা করতে হবে। জানান, জনগণের অর্জন নষ্ট করতে নতুনভাবে ফ্যাসিবাদ সৃষ্টির শঙ্কা আছে। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে, সংগ্রাম জারি থাকবে। বিএনপি মহাসচিব বলেন, সংখ্যালঘুরা আমানত, তাদের খেয়ানত করা যাবে না। ভুলেও গেছেন মনে হয়, সেই নেত্রী যার সমস্তটুকু তিনি দলকে এবং দেশের জন্য দিয়েছেন, তাকে সব সময় মনে করা দরকার। ম্যাডাম, অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যাকারী, তাকে পালিয়ে যেতে দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। বলেন, চরম মুহূর্তেও খালেদা জিয়া দেশে থেকেছেন, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা জনরোষের সকল নেতাকর্মী রেখে পালিয়ে গেছেন। এ সময় নূর দাবি করেন, বন্দি বিনিময়ের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার, নিরপেক্ষ নির্বাচন ও খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুতে ভারত সরকারের নীরব ভূমিকার সমালোচনা করেন নুরুল হক নূর। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর সহ কয়েকটি স্থানে অপ্রীতিকর ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারো সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে সম্মান দিতে হবে, ব্যক্তিগত শোক প্রকাশে বাধা দেওয়া যাবে না। ট্রাফিক পুলিশ সড়কের দায়িত্ব নিয়েছে, তাই শিক্ষার্থীদের সরে আসার আহ্বান জানিয়েছেন এই সমন্বয়ক। জিয়াউর রহমান যতটুকু সম্মান প্রাপ্য, তাদেরকেও আমাদের ততটুকু সম্মান দিতে হবে। একইভাবে শেখ মুজিবুর রহমান যতটুকু সম্মান তার প্রাপ্য, তাকেও ততটুকু সম্মান দিতে হবে। আজকে 24 সালে যা হয়েছে, এটা 24 সালের ঘটনা, বিগত 16 বছর ধরে হয়েছে তার ঘটনা। তো আমাদের জায়গা থেকে আমরা মনে করি, শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি, এটি পালন করা উচিত নয়। আগামী 24 ঘন্টার মধ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আহতদের সাথে দেখা করার পর একথা বলেন তিনি। ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের 10 দিন পার হয়েও আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে না পারাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা বলেও মন্তব্য করেন হাসনাত। দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সবার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এই সমন্বয়ক। এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল শুরুতেই এসে যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের জন্য আমাদের যেটাকে আমরা বলি ওয়ান স্পট যে সলিউশন, অনশট যে সলিউশন, এই অনশট সলিউশন নিশ্চিত করা। কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি আজকের এই দিনে দাঁড়িয়েও আমরা পূর্ণাঙ্গ আহতদের কোনো লিস্ট পাইনি, পূর্ণাঙ্গ যারা শহীদ হয়েছে তাদের লিস্ট পাইনি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করায় যমুনা টেলিভিশনের মালিক, সাংবাদিক ও কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে যমুনা টেলিভিশনের কার্যালয়ে এসে তারা যমুনা টেলিভিশনের সকল সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় তারা কোটা আন্দোলনের সত্য তুলে ধরায় যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়, শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়, বিইউএফটি ও
UITS সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল 15 আগস্ট টাঙ্গাইলের মির্জাপুরে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ। শুক্রবার বিকেলে মির্জাপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় তারা। এ সময় সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। আটককৃত উপজেলা ছাত্রলীগের সদস্যদের ফাঁসির দাবি জানানো হয় সমাবেশ থেকে। গাজীপুরের টঙ্গীতে যুবলীগের ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল গাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে এরশাদ নগরবাসী। শুক্রবার দুপুরে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলেন, বিগত 17 বছর দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে জলিল গাজী। ছাত্র জনতার আন্দোলনে হত্যার অভিযোগও করা হয় তার বিরুদ্ধে। সকল অন্যায়ের বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা। জুলাই বিপ্লব 2024-এর সকল শহীদ ও আহতদের স্মরণে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শোকসভা, আলোর মিছিল ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেইটে অনুষ্ঠানটির আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন NSUSS। NSU শহীদ মিনার থেকে শোকযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। শতকণ্ঠে জাতীয় সঙ্গীত ও 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন NSU উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ও উপ উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান, NSU বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ। গান, কবিতা, আলোক প্রজ্বলন ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। কলকাতায় নারী চিকিৎসক মমিতাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন স্থানে গণসংহতি ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় 1 মিনিট নীরবতা পালন করেন তারা। ধর্ষণের সাথে জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে ময়মনসিংহ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সন্ধ্যায় নগরীর টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি ও মোমবাতি প্রজ্বলন করেছেন শিক্ষক, শিক্ষার্থীরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। কলকাতার আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া বর্বরোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করেন তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ভিসি ভবন, শহীদ মিনার হয়ে আবারও রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচি শেষে মমিতার শোকে 1 মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।